তোমাদের ক্লাস আজকে বুঝছো, ক্লাস না থাকলে ভালো হইতো। কি সুন্দর খেলা দেখতেছিলাম। এখনো মনে করো হচ্ছে ফোনে খেলা চলতেছে আমার, বুঝছো। আচ্ছা, আমরা শুরু করি মোটামুটি। একটা জিনিস ইনশিওর করো আমাকে, যে গত ক্লাসে যা পড়াইছিলাম অতটুকু বুঝতে পারছো সবাই, না কোথাও কোনো প্রবলেম আছে বলো একটু। যার প্রবলেম, কারো প্রবলেম থাকলে, গত ক্লাসে প্রবলেম থাকলে তোমরা হচ্ছে হ্যান্ড রাইজ করো, কারণ গত ক্লাস না বুঝতে পারলে কিন্তু এইটা হচ্ছে মাথার উপর দিয়ে যাবে আজকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো, সমস্যা নেই। দেখো, আমরা হচ্ছে একটা আনুভূমিক জায়গা নিয়েছিলাম। এখান থেকে একটা বেগে আমি ইউ বেগে θ° কোণ করে একটা বস্তু নিক্ষেপ করছিলাম। বস্তুটা এভাবে এসে এই জায়গাতে আঘাত করতেছিল। তো বস্তুটা দেখো একই সাথে উপরে উঠতেছে, সামনে আগাইতেছে। তার মানে এই বেগটা আমার দুই ভাগে ভাগ হয়েছিল। একটা বলছিলাম আমি ইউআই বলছিলাম, আর যেটা আনুভূমিকভাবে কাজ করতেছিল এটা ইউএক্স বলতেছিলাম। এবং এইটাকে দুইভাবে, এই যে ইউকে দুইটা উপাংশে ভাগ করা যায়, এতটুকু তো সবাই ক্লিয়ার হয়েছে, তাই না? সবাই ক্লিয়ার না? আচ্ছা, কেবল মাইকটা অন করতে বলবো, এর ভিতরে নাজমুল পালাই গেছে। আলম শেখ, শুনতে পাও আমাকে? ইউএক্স এর মানটা কি হবে বলতে পারবা? হ্যাঁ, আচ্ছা, তার মানে ইউ কস থিটা, আমরা যদি ইউ দ্বারা প্রকাশ করছি তাহলে ইউ কস থিটা। আচ্ছা, মাইক অফ করো। অরিন, এই অরিন শুনতে পাও? ইউআই কি হবে বলো তো? আচ্ছা, তাহলে নাজমুল পালাই গেছিলা, বলো ইউআই কি হবে? হুমায়রা বলো তো। ইউ সাইন থিটা। আচ্ছা, আমরা বলতেছিলাম এই একটা পয়েন্টে আমাদের উপরে ওঠার শেষ বেগ মানে ভিওয়াই কত ছিল? 0 ছিল। আর সামনে আগানোর হচ্ছে ভিএক্স ছিল, এই মানটাই ছিল, কারণ আনুভূমিক বেগ সর্বদা সমবেগে চলবে বলছিলাম আমরা। তো এইটা আমার সর্বোচ্চ উচ্চতা। তা এখন দেখো যে আমি যদি সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব বা সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়
এন্ড সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় যদি নির্ণয় করতে যাই ধরো, তাহলে লিখতে পারি না আমরা যে সর্বোচ্চ উচ্চতা উঠার সময়। সর্বোচ্চ উচ্চতা বল, দেখো তো আমি এই যে এই জায়গা থেকে আমি একটা নিক্ষেপ করছিলাম বস্তুটা কত বেগে, ইউআই বেগে। এটা আস্তে 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 উপরে উঠার পরে একটা জায়গায় যাওয়ার পরে এখানে ভিওয়াই কত হয়েছে, 0 হয়ে গেছে। এখন ইউআই এর মানটা কি ছিল, আমরা পাইছিলাম ইউ সাইন থিটা। এতটুকু ক্লিয়ার হয়েছে তোমরা সবাই? একজন রেসপন্স করো, ক্লিয়ার হয়েছে এতটুকু? ওকে, দেখো তো এখান থেকে এই পর্যন্ত আসতে আমার সময় লাগতেছিল টি সেকেন্ড। দেখো তো এটা আমার বস্তুটা উপরে উঠতেছে, তাহলে আমার জি কোন দিকে কাজ করে, নিচের দিকে। এবং দেখো এখান থেকে এ পর্যন্ত একটা দূরত্ব অতিক্রম করছে, এটা হচ্ছে দিলাম আমরা এইচ। এটা আমাদের সর্বোচ্চ দূরত্ব বা সর্বোচ্চ উচ্চতা। এতটুকু ক্লিয়ার হয়েছে? তোমরা এই চিত্রটা বুঝতে পারছো? ওকে, এখন দেখো আমার এখন এইচটা নাই, এইচ নাই আমার। দেখো আদি বেগ জানি আমি, শেষ বেগ জানি, ত্বরণ বা মন্দন জানি আমি। তাহলে উচ্চ তোমার হচ্ছে আমরা শেষ বেগ নির্ণয়ের সূত্র পড়ছিলাম গতির সমীকরণে, দেখো ভি ইকুয়াল ইউ প্লাস মাইনাস জিটি অথবা এটি পড়ছিলাম আমরা যখন মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে পড়ছিলাম জিটি। এতটুকু সবার মনে পড়ে? আচ্ছা, এখন দেখো আমার ওই জায়গাতে ছিল ভি, কি ছিল আমার ওই জায়গাতে, শেষ বেগ ছিল। কিন্তু এই চিত্রের ক্ষেত্রে শেষ বেগ কে, ভি ওয়াই। এটা কিন্তু আঁকতে হবে না তোমাদের, হ্যাঁ, আমি জাস্ট এটার ক্ষেত্রে শুধু এতটুকু দিলেই হবে, খালি বোঝানোর ক্ষেত্রে আমি এটা পুরোটা আঁকছি। হ্যাঁ, তো দেখো এটার ক্ষেত্রে শেষ বেগ কে আমাদের ভি ওয়াই ইকুয়াল, এটা কে ছিল আদি বেগ ইউ, এখানে ইউ আদি, এখানে আদি বেগ কে ইউ ওয়াই। দেখো তো জি যদি নিচে কাজ করে আমার বস্তু উপরে উঠতেছে, তাহলে ত্বরণ হবে না মন্দন হবে? একজন একটু বলো তো। তাহলে আমার কি দেবো, মাইনাস জিটি। এখন আমাকে প্রমাণ করতে বলছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। তো সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় কে আমাদের, দেখো টি। তাহলে এই টি এর মানটা বের করতে হবে আমাকে। তাহলে আমি দেখো তো এরকম লিখতে পারি না, এইটা যদি এই পাশে চলে আসে আমার, তাহলে জিটি এর পাশে কি প্লাস হয়, তাহলে লিখতে পারি না ভি ওয়াই কত, দেখো তো ভি ওয়াই 0 ইকুয়াল ইউআই কত, ইউ সাইন থেটা মাইনাস জিটি থেকে গেল আমাদের। এখন দেখো এইটা এই পাশে আসলে কি প্লাস হয়ে যায়, তাহলে লিখতে পারি না আমরা জিটি ইকুয়াল ইউ সাইন থেটা, লেখা যায়? তাহলে দেখো টি ইকুয়াল টু জি ওই পাশে গেলে কি ভাগ হয়ে যায়, তাহলে ইউ সাইন থেটা বাই জি। এটাই হচ্ছে আমাদের মূলত সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। এতটুকু বুঝতে পারছো সবাই? কোন জায়গাটা ভাইয়া? তুমি কি পুরো ক্লাসে মনোযোগী ছিলা? আচ্ছা, দেখো আমরা এই চিত্রটা শুধু দেখতেছি, তো আমরা আমার সময় চাইছে সর্বোচ্চ উচ্চতা ওঠার সময়, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত সময় লাগছে, টি সেকেন্ড লাগছে, ধরে নিয়েছি আমরা। তাহলে আমার এই টি এর মানটা বের করতে হবে। তো এখন দেখো আমি এই জায়গাতে ডাটা জানি কি কি, আমরা আদি বেগ জানি, শেষ বেগ জানি, আর ত্বরণ বা মন্দন জানি। তাহলে আমরা কি উচ্চতা জানি না? তাহলে আমাদের এই যে চারটা আমাদের কম্পোনেন্ট দেওয়া আছে, চারটার ভিতরে আমরা দেখো যে শেষ বেগ নির্ণয়ের সবচেয়ে সূত্র, একটা সহজ সূত্র জানি, গতির সমীকরণে পড়ছিলাম ভি ইকুয়াল ইউ প্লাস মাইনাস জিটি। তাহলে আমরা এই যে ভিটা ছিল আমাদের কি শেষ বেগ, ইউ ছিল আমাদের আদি বেগ, আর টি ছিল সময়, কতটুকু সময়, ইউ আদি বেগ থেকে ভি বেগ প্রাপ্ত হইতে যে সময়টুকু লাগছিল সেই সময়টা হচ্ছে এই টি। তাহলে এখন দেখো এই চিত্রের ক্ষেত্রে আমরা শেষ বেগ কি ধরছি, ভিওয়াই, এই জন্য আমরা ভিওয়াই লিখছি। আদি বেগকে ইউআই, এই জন্য আমরা ইউআই লিখছি। দেন হচ্ছে দেখো জিটি মান বসাইছি। এতটুকু ক্লিয়ার তোমরা? কে যেন কোশ্চেন? আচ্ছা, এবার দেখো আমরা ভিও এর মান কত, সর্বোচ্চ উচ্চতায় 0 উপরে ওঠার বেগ। কারণ কি, যদি আমার সর্বোচ্চ না উপরে ওঠার বেগ যদি থাকতো, তাহলে কি আমার এটা সর্বোচ্চ উচ্চতা হয়তো আর একটু উঠতো না উপরে? এই জন্য শেষ বেগটা 0 ইকুয়াল ইউ এর মান কি পাইছি আমরা, ইউ সাইন থিটা। এই ইউ সাইন থিটা লিখছি মাইনাস জিটি। দেন হচ্ছে এইটা এ পাশে আসলে কি পজিটিভ হয়, মাইনাস হচ্ছে পজিটিভ জিটি ইকুয়াল ইউ সাইন থিটা।
দেন দেখো এখানে গুণ আছে জিটি একসাথে, টি রেখা জি ওর পাশে নিয়ে গেলে কি ভাগ হয়ে যায় না গুণ থাকলে? বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগছে সেটা হচ্ছে রাশিমালা। তাহলে এতটুকু হচ্ছে একটা প্রমাণ হয়েছে। এখন তোমাদের হচ্ছে বইয়ে নাই যে সর্বোচ্চ উচ্চতায় মানে সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে এই প্রমাণটা নাই, আমি এটা জাস্ট এক্সট্রা তোমাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, কারণ তোমরা যখন অ্যাডমিশনে আসবা তখন এটা অবশ্যই লাগবে। হ্যাঁ, এক্সট্রা। এখন ধরলাম আমি এখানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমার এইজ, সর্বোচ্চ উচ্চতায় উঠছে কত, এইজ উচ্চতায় উঠছে। এখন আমার এখানে টি নাই, ধরো আমাদের টি নাই, তাহলে সময় নাই, দূরত্ব নির্ণয় করা যায়। সূত্র পড়াইছিলাম না যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh, পড়াইছিলাম, মনে আছে? আমরা এখানে মাইনাস দিচ্ছি কি জন্য, প্লাস মাইনাস দিলাম। হ্যাঁ, তাহলে এখন দেখো বস্তু উপরে উঠতেছে, তাহলে উপরে উঠলে কি হবে, আমাদের উপরে উঠলে মাইনাস হবে। তাহলে আমরা ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল ইউআই স্কোয়ার মাইনাস 2gh। তাহলে এখন দেখো এই ভি ওয়াই তো জিরো, তাহলে এটা এর পাশে আসলে কি হয়, 2gh ইকুয়াল ইউআই কত, ইউ সাইন থেটা এর উপরে হোল স্কোয়ার। দেখো এখন এইজ ইকুয়াল টু লেখা যায় ইউ সাইন থেটার উপরে হোল স্কোয়ার ডিভাইড বাই 2g। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের রাশিমালা। এখন আমি তোমাকে এটা পড়ালাম, বাট তোমার হচ্ছে কোশ্চেনে এরকমও থাকতে পারে যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার রাশিমালাটি বের করো, তাহলে আমরা বের করতে পারবো না? ওকে, এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোশ্চেন আছে থাকলে একটু হ্যান্ড রাইজ করো। আচ্ছা, তাহলে আমাদের দেখো এতটুকু শেষ। তাহলে আমি এটা মিশাই দিলাম। হ্যাঁ, তোমরা এটার ক্ষেত্রে এই ফিগারটা দিবা যখন নোট করবা। হ্যাঁ, যখন হোমওয়ার্ক দিবা তখন এটা করবা। তবে তোমরা কেউ হোমওয়ার্ক দাও না, এটা হচ্ছে তোমরা পরে বুঝতে পারবা। ঠিক আছে, তোমাকে তো জোর করে আমি পড়াতে পারবো না। তোমাদের আমাদের হচ্ছে ডিপ্লোমা লার্নিং জোনের একটা গ্রুপ আছে, দেখবা 30K এর উপর মেম্বার আছে, ওই গ্রুপে দিবা হোমওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে গ্রুপ আছে আমাদের, ওখানে দিবা হোমওয়ার্ক। আচ্ছা, এখন দেখো আমার চাইছে কি সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব। সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব, আমার সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব কোনটা, এইটা না? তাহলে এই জায়গাটা আমাকে বের করতে হবে। এখন এইটা যদি তুমি বের করতে চাও তাহলে আমরা দেখো তো এটা আনুভূমিক বেগ না উল্লম্ব বেগ, বলো তো একটু। আচ্ছা, আনুভূমিক বেগ। তাহলে এখন দেখো আমার এই জায়গা পর্যন্ত এই যে টোটাল যে আমার দূরত্ব, এই টোটাল যে এখান থেকে উঠতেছে এখানে এসে নামতেছে, এইটাকে বলি আমরা আর ম্যাক্স বলছিলাম, মনে আছে? আর ম্যাক্স। দেখো বলছিলাম যে এখান থেকে এখানে আসতে আমার টি সেকেন্ড সময় লাগে এবং এখান থেকে এখানে নামতেও টি সেকেন্ড সময় লাগে। তাহলে আমার টোটাল বিচরণ কাল, আমরা বলছিলাম এখান থেকে উঠে এখান পর্যন্ত নামা, এটাকে বলতেছিলাম আমরা টোটাল বিচরণ কাল বলতেছিলাম, বা বলতেছিলাম যে উত্থান পতনের মোট সময়, বা বলতেছিলাম যে বস্তুটি বাতাসে কতক্ষণ থাকবে, সবগুলা কি বলতেছিলাম, মনে আছে না? তাহলে আমরা লিখতে পারি না, দেখো যে মোট বিচরণ কাল বড় হাতের টি ইকুয়াল টু 2 ইন্টু ছোট হাতের টি, লেখা যায়? বলো। এতটুকু বুঝছো না বুঝছো না বলো একটু আমারে। কোন জায়গাটা বুঝো নাই বলো। মোট বিচরণ কাল দেখো তো, এই যে টোটাল যে আমাদের এখান থেকে উঠতেছে এবং এখানে নামতেছে, এই টোটাল যে সময়, এই সময়টাকে আমরা বিচরণ কাল বলতেছিলাম না? গত ক্লাসে আলোচনা করছিলাম, দেখো যে এইখান থেকে সর্বোচ্চ উচ্চতায় লাগে টি সেকেন্ড, আর সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামতে সময় লাগে কত, টি সেকেন্ড, মনে আছে? তাহলে এখন তুমি তাহলে টোটাল বিচরণ কাল, মোট বিচরণ কাল কি বড় হাতের টি না? তাহলে দেখো, তাহলে টি প্লাস টি লেখা যায়? তাহলে এটা সমান কি লেখা যায়, 2t লেখা যায় না?
বড় হাতের টি। তুমি যখন যে চ্যাপ্টার করবা তখন সেখানে, বুঝছো, তুমি টি দ্বারা অনেক কিছুই পাবা, সমস্যা নাই। এক মিনিট একটু দাঁড়াও তো। ক্লাস কি থার্ড সেমিস্টারের ক্লাস হচ্ছে না? দেখো তোমরা হচ্ছে তাহলে এতটুকু বুঝতে বুঝতে পারছো। এখন দেখো আমার বিচরণকালের জন্য রাশিমালা চাইছে, তার মানে এই টি এর রাশিমালা চাইছে। তাহলে আমি দেখো এখন এখান থেকে লিখতে পারি না টি কল 2 আমরা এই ছোট হাতের টি সমান পাইছিলাম কি, দেখো তো একটু আগে সর্বোচ্চ, এই ছোট হাতের টিটা কি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় বা নামতে সময় বলতেছিলাম না? এটা সময় আমরা একটু আগে পাইছিলাম ইউ সাইন থিটা বাই জি, মনে আছে? এতটুকু মনে পড়ে বলো? আচ্ছা, তাহলে ইউ পর্যায়কাল হচ্ছে সরল দোলকে পড়বা, আর এখানে হচ্ছে বিচরণকাল পড়তেছো, বোঝা গেছে? দুইটা দুই জিনিস আলাদা বলতে এটা হচ্ছে, দেখো তুমি এটাকে তুমি ঘুরাই দাও, এটাকে ঘুরাই দিলে কি এরকম হয় না? তো এখানে তুমি হচ্ছে একটা ইয়া রাখছো, এখান থেকে একটা মনে করো হচ্ছে রেখে দিছো, দেন হচ্ছে এটা হচ্ছে তোমার কি সর্বনিম্ন বিন্দু, এইখান থেকে ছাড়তেছো। এই সরল দোলক জীবনে দেখছো কখনো? আরে ছোটবেলাতে ইয়া করছো না, ওই যে তোমার হচ্ছে আহ এই যে হচ্ছে তোমার একটা গাছ, এই জায়গায় মনে করে ডাল আছে, এই জায়গাতে দড়ি বাইধে এমনি করে দড়ি ঝুলাই দিয়ে, এখানে একটা হচ্ছে লাঠি বাইধে দিয়ে এমনি করে ধরে টান দিয়ে ছাড়ছো না? দোলনা খাইছো না? তা আমরা ওইটা তো ধরতে পারি, এটা সরল দোলক। আর এই বাঁশ ভেঙে পড়ে গেলে বুঝতে পারবা। তাহলে এখন দেখো আমি এখান থেকে লিখতে পারি, দেখো তো টি ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি, লিখতে পারি? এতটুকু লেখা যায়? হ্যাঁ হ্যাঁ বলো। পার্থক্যটা যখন আমরা যখন সরল দোলক পড়বো তখন হচ্ছে আমরা পার্থক্যটা বুঝাবো, ঠিক আছে? কারণ এখন যদি তোমার বুঝাই তাহলে তোমাকে ফুল হচ্ছে আমাকে কনসেপ্ট টেনে নিয়ে আসতে হবে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের মোট বিচরণ কালের ইকুয়েশন, বা আমরা রাশিমালা বলতে পারি। তাহলে এখন আমরা বিচরণ কালের রাশিমালাও শেষ। এখন কি সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব, সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব বা আনুভূমিক পাল্লা বলতে পারে। তোমাকে আমি এখন পড়ালাম যে সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব তুমি বের করো, সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব এখান থেকে এই পর্যন্ত না? এখন তোমাকে বলতে পারে, আমি এখানে পড়লাম, তোমাকে বলছে আনুভূমিক পাল্লা বের করো, আনুভূমিক পাল্লা বের করো, বা রেঞ্জ, রেঞ্জ কি রেঞ্জের রাশিমালাটি প্রতিপাদন করো বলে দিছে। কারণ এটাকে আমি সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব বলতে পারি, রেঞ্জও বলতে পারি, আবার কি বলতে পারি, সর্বাধিক, হ্যাঁ। বিচরণকাল কোন একটা মানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, যদি আমি কোন একটা বস্তু নিক্ষেপ করি, তা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বস্তুটি যতক্ষণ পর্যন্ত বাতাসে থাকবে সেই সময়টাকে আমরা বিচরণকাল বলি। এটা হচ্ছে আমার মতো করে বললাম, বোঝা গেছে? তুমি যখন বইয়ে পড়বা তখন তুমি দেখবা যে বইয়ে হচ্ছে এই কথাটা মানে শেষ পয়েন্টে কথাই একটাই, জাস্ট ওরা একটু সুন্দর করে লিখছে। তুমি এখন যেমন রুমে মনে করো লেপের তলায় ঢুকে ক্লাস করতেছো, তুমি যখন বাইরে যাবা এভাবে যাবা? হ্যাঁ, বোঝা গেছে? ওকে। তা এখন দেখো আমাদের বলতে হয় সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব,
তাহলে আমি হচ্ছে এখানে আর ম্যাক্সটা আগে নির্ণয় করি। দেখো আর ম্যাক্স, আর ম্যাক্স, আর ম্যাক্স সমান দেখো তো এই যে আর ম্যাক্সে এই যে আনুভূমিক দূরত্বটা যাইতেছে এটা কোন বেগে যাইতেছে, এই ইউআই বেগে না ইউএক্স বেগে? ইউএক্স বেগে। এখন আমরা বলো একটু যে আনুভূমিক বেগ সর্বদা কি থাকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, বলছিলাম সমবেগ। তাহলে আমরা সমবেগের ক্ষেত্রে জানি এস ইকুয়াল টু কি ভিটি জানি না আমরা, অথবা বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময়। তাহলে এখন বলো যে এসটা কি দূরত্ব ছিল, তাহলে এখানে আমরা দূরত্ব কি দ্বারা প্রকাশ করছি, এস না আর ম্যাক্স? তাহলে আমরা আর ম্যাক্স লিখে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো বেগ, আমরা বেগকে কি দ্বারা প্রকাশ করছি, ইউএক্স। তাহলে আমরা লিখতে পারি ইউএক্স ইন্টু সময়। দেখো তো এখান থেকে এ পর্যন্ত কতটুকু সময় লাগে, ছোট হাতের টি না বড় হাতের টি? এই মাইর খাবা, ছোট হাতের টি বলতে কি এই জায়গা উঠতে সময় নামতে সময়। তাহলে এখান থেকে এ পর্যন্ত আসতে কত কত টি লাগে, 2t না? তাই 2t বা আমি বড় হাতের টি বলতে পারি, বলা যায়? বলো, এটা বুঝো নাই? টি প্লাস টি, এটা আমি লিখতেছি, হ্যাঁ। এটা সমান লেখা যায় 2t, আর এই 2t সমান লেখা যায় বিচরণ কাল বড় হাতের টি, একটু আগে পড়াইছে। তাহলে দেখো আমরা এটা সমান লিখতে পারি টি। এখন দেখো ইউএক্স, ইউএক্স সমান কি জানি আমরা, ইউ কস থেটা ইন্টু টি সমান কি জানি, ইউ 2 ইউ সাইন থেটা বাই জি, মনে পড়ে? এখন দেখো ইউ আর ইউ গুণ করলে কি ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন থেটা ইন্টু কস থেটা ডিভাইডেড বাই জি, এতটুকু লেখা যায় না বলো তো? ওকে, 2 সাইন থেটা ইন্টু কস থেটা ইকুয়াল টু লেখা যায় সাইন 2 থেটা। বোঝা গেছে? বুঝতে পারছো? স্যার আনুভূমিক পাল্লা কি আর সর্বাধিক আনুভূমিক পাল্লা এই দুইটা জিনিস একটু যদি একটু বলতেন স্যার। আমি কতদূর গেছি, আমি কতদূর গেছি, তুমি 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 কি এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আমাকে অবধি যাইতে দাও আগে। বই খুলে নিয়ে বসে আছো, একটার পর একটা দেখতেছো আর বলতেছো, তাই না? এতটুকু সময় লেখা যায় কি সাইন 2 থেটা। তার আমরা লিখতে পারি দেখো তো ইউ স্কোয়ার ইন্টু সাইন 2 থেটা বাই জি। এটা হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা নির্ণয়ের সূত্র প্রতিপাদন, ঠিক আছে। এখন দেখো বলছে যে আমাদের সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব, মানে সর্বোচ্চ কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে। তো সর্বাধিক আনুভূমিক দূরত্ব তুমি যদি পেতে চাও, সর্বাধিক আনুভূমিক দূরত্ব যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই থিটার মানটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করতে হবে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি। তাহলে এখন দেখো সর্বাধিক আনুভূমিক দূরত্ব যদি আমি পেতে চাই তাহলে থিটার মান কত, 45। তাহলে আমি দেখো এখান থেকে লিখতে পারি আর ম্যাক্স ইকুয়াল ইউ স্কোয়ার ইন্টু সাইন 2 ইন্টু 45 ডিভাইড বাই জি। অতএব আর ম্যাক্স ইকুয়াল লিখতে পারি আমরা ইউ স্কোয়ার ইন্টু সাইন 90 ডিগ্রি মান কত, 1 বাই জি। অতএব লিখতে পারি আমরা ইউ স্কোয়ার বাই জি। এতটুকু এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো সবাই? এটা ডিরেক্ট মুখস্থ ত্রিকোণমিতির সূত্র, ঠিক আছে। গুণিতক কোণের হচ্ছে ইয়া, তোমরা যখন ত্রিকোণমিতি করবা তোমাদের ম্যাথ 2 এ আছে না ম্যাথ 3 তে আছে ত্রিকোণমিতি? আচ্ছা ওখানে সূত্র পড়বা এরকম, বুঝছো, যে এটা পড়বা, তারপরে তারপরের চ্যাপ্টারে আবার পড়বা। এখানে দেখো এখানে থিটা আছে কয়টা, একটা না? তখন ওই জায়গাতে পড়বা পরের অধ্যায়ে সাইন থিটা ডিভাইডেড ইন্টু কস থিটা বাই 2 ইকুয়াল টু পড়বা সাইন থিটা। দেখো এখানে ছিল একটা, এখানে হয়েছে কয়টা, দুইটা। এখানে ছিল হাফ, এখানে কয়টা হয়েছে, একটা। আচ্ছা জিকুনাথ বলো।
জিগুনাথ বলো, হ্যান্ড রাইজ করছো, বলো। স্যার ওই প্রথম থেকে লাস্ট ক্লাস গিয়ে ওই আনুভূমিক পাল্লার সূত্রটা একটু বুঝে দেন তো। এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত। আচ্ছা, তুমি হচ্ছে রেকর্ড ক্লাসটা দেখবা, দেখার পরে বুঝতে না পারলে আমাকে টেলিগ্রামে নক দিবা, বিকজ তুমি কেবলই জয়েন করছো, বোঝা গেছে? তোমার ক্লাস 7টার সময়, 7টা 10-এ, মানে 7টার সময় ক্লাস, আমি 10 মিনিট লেট করে শুরু করছি, আর তুমি আধা ঘন্টা পরে জয়েন করছো, ঠিক বললাম? জি ওকে স্যার। আচ্ছা, তুমি আগে রেকর্ড দেখো, যদি বুঝতে না পারো আমাকে তুমি টেলিগ্রামে, ডিরেক্ট টেলিগ্রাম থেকে হচ্ছে আমার পার্সোনালি নক দিবা, ওকে? আচ্ছা, কারণ তোমার টেলিগ্রামে গ্রুপে অনেক এসএমএস হয়, তো তো ধরো অত এসএমএস ধরো আমি ঢুকতে ঢুকতে আমি অনলাইনে আস্তে আস্তে মনে করো চলে গেছে, চলে গেছে, তোমার এসএমএস চলে গেছে অনেক দূরে, তখন কি করবো, তাই না? স্যার আমি আপনাকে পার্সোনালি নক দেব। আচ্ছা, তুমি লেট করে ঢুকছো এই জন্য। তাহলে আমাদের দেখো, আমরা কিন্তু প্রতিবেদন সবকিছু সবগুলোর প্রতিবেদন পেয়ে গেছি, তাহলে এতটুকু ক্লিয়ার সবার? জি ক্লিয়ার। ওকে। তোমরা যদি হচ্ছে এগুলা বুঝে থাকো, তাহলে দ্বিমাত্রিকের যে ম্যাথগুলো আছে তোমাদের, হ্যাঁ, বইয়ে দুইটাই মনে হয়, দুইটা মেবি ম্যাথ আছে, তোমরা দুইটা ম্যাথ অনায়াসে করতে পারবা, আমি বুঝতে পারছি? ওই দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আর কি, দুইটা ম্যাথ করে ফেলবা। আচ্ছা, আমরা একটু হচ্ছে ঘূর্ণায়ন গতি আমরা পড়বো, তো মানে এই চ্যাপ্টারে আর কি, বৃত্তাকার গতি এই চ্যাপ্টারে হচ্ছে কিছু জিনিস পড়ার আগে আমরা একটু গল্প করে আসি, অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি আর কি, বিরক্ত হয়ে গেছো। ছোটবেলাতে আহ, সাইকেলের টায়ার সবাই চেনো না? সাইকেলের টায়ার অথবা মোটরসাইকেলের টায়ার নিয়ে খেলছো কিটা কিটা, চালাইছো? জি স্যার অনেক। দেখো তো, এরকম থাকে, হাতে একটা লাঠি নিয়ে এমনি করে বাড়ি দাও আর চলে সামনে। যখন এই টায়ারটা মনে করো সাইকেলে লাগানো থাকে, তখন দেখবা যে সেন্টার থেকে এরকম একটা রিং থাকে না অনেকগুলা, তো এখান থেকে এ পর্যন্ত আমি ধরলাম ব্যাসার্ধ আর, ধরলাম ব্যাসার্ধ, বললাম কি আর, এতটুকু ক্লিয়ার তোমাদের? এখন দুই ভাই আছো, এখন দুই ভাইয়ের ভিতরে কি হয়েছে, দুই ভাইয়ের ভিতরে মনে করো এক ভাই সারাদিন নিয়ে ঘুরে বেড়ায়, আর এক ভাইকে দেয় না, পরে কি করছে, রাগ করে কেটে দিছে, ছোট ভাই রাগ করে কেটে দিছে, তখন দেখো জিনিসটা যখন কেটে দেয়, তখন দেখো তো এরকম লম্বা হয়ে থাকে না, আমি এই জায়গা থেকে কেটে দিয়ে লম্বা করে ফেলা রাখছে। তাহলে এখন এই আমার একটা জিনিস বলো, যে আমি যখন এইটা, দেখো তো এতটুক কত, 90, এতটুক কত 90, এটুক 90, আর এটুক হচ্ছে 90, তাহলে টোটাল আমার কত ডিগ্রি, 360 ডিগ্রি না থিটা সমান? হ্যাঁ, তো আমরা আমরা হচ্ছে জানি এরকম, ধরো যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি সমান 2 পা, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, পাই রেডিয়ান, এই রেডিয়ানটা হচ্ছে একটা একক, আর এ পায়ের মানটা হচ্ছে 3.1416, এতটুকু মনে থাকবে? তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু লিখতে পারি আমরা পাই বাই 180 রেডিয়ান, আর আমার এখানে টোটাল কত ডিগ্রি, 360 না? তাই 360 ইকুয়াল টু লিখতে পারি আমরা পাই ইন্টু 360 ডিভাইডেড বাই 180 সমান 2 পাই, অর্থাৎ 360 ডিগ্রি সমান 2 পাই রেডিয়ান। এতটুকু মনে থাকবে তোমাদের? যদি মনে না থাকে তাও কোনো সমস্যা নাই, ঠিক আছে, এটা তোমাদের বইয়ে এটা কোনো কোশ্চেনই নাই, ওকে? জাস্ট সামনে যখন আমরা একটু আগাবো, তখন সামনে তোমাদের বোঝার ক্ষেত্রে আর কি সুবিধা হবে, বোঝার ক্ষেত্রে কি হবে, সুবিধা হবে। এইবার আমারে বলো, আমি টোটালটা মিশাই দিলাম, এ হচ্ছে একটা রাস্তা,
তুমি রাস্তার উপরে টায়ার চালাইতেছো, এইটা ছিল আমাদের আর। আমি যখন এটা একবার ঘুরতেছে তখন দেখো তো এতটুকু দৈর্ঘ্য অতিক্রম করতেছে না? বলো, এতটুকু ক্লিয়ার? যখন আর এক পাক যখন ঘুরবে তখন এই এল সম পরিমাণ আবার এদিকে কি আসবে না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো যে একবার ঘুরলে অতিক্রান্ত পথ কত? এল পরিমাণ, এল পরিমাণ। এখন এলটা কতটুকু হবে আমার? এলটা কতটুকু হবে? এখন দেখো আমি যখন এটাকে এটাকে যখন আমি কেটে দিব তখন দেখো তো এরকম ভাবে 60 হচ্ছে না আমাদের? 60 হইতেছে? তো যদি 60 হয় তখন আমার এটা পরিধি সমান, এই যে এখানে জায়গা দখল করতেছে না, এটা পরিধি বরাবর জায়গা দখল করতেছে, এইটাকে বলতেছি আমরা 2πr। কি বলতেছি? 2πr। এই যে 2πr আসতেছে না, এই 2π হচ্ছে আমাদের ওই যে 360 ডিগ্রিকে আমি সরল রৈখিকে কনভার্ট করছি জন্য 2π, এবং কি এর ব্যাসার্ধ, এটাকে এটাকে আমরা বলতেছি পরিধি বলি। এটাকে বলি কি? পরিধি। হ্যাঁ, এগুলো হচ্ছে মানে একবারে বেসিক কথাবার্তা, এগুলো তোমাদের হচ্ছে লাগবে না, বাট আমাদের প্রমাণগুলো খুব সহজে বোঝার ক্ষেত্রে এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আমি বোঝাতে পারছি তোমাদেরকে? এখন দেখো আমি যদি বলি এখানে তোমার যে এই জিনিসটা একবার যদি ঘোরে তাহলে আমার থিটা পর্যন্ত অতিক্রম করতেছে, তাহলে আমি আগে হচ্ছে তোমাদের এটা লিখি যে একবার ঘুরলে কতটুকু পথ যায়? থিটা। থিটা ইকুয়াল কি পাইছি? 2π। থিটা ইকুয়াল কি পাইছে? 2π। তাহলে আমি বলতে পারি না যে একবার ঘুরলে থিটা ইকুয়াল 2π পথ অতিক্রম করে। হ্যাঁ বলো জিকুনা। স্যার থিটা কোনটা, মানে এখানে থিটা কোনটা বোঝানো হয়েছে? আমার এটা ছিল এখানে একটা, প্রথমে ছিল এই জায়গাতে, পরে আমি এটাকে এই জায়গাতে নিয়ে আসছি, এই যে এখানে অ্যাঙ্গেল করতেছে না, এটাকে থিটা বলতেছে আমি। বোঝা গেছে? তো এখন দেখো থিটা। হ্যাঁ, তাহলে দেখো একবার ঘুরলে দেখো তো এটা টোটালটা এখান থেকে শুরু হয়ে পুরোবার আবার এখান পর্যন্ত আসে, তাহলে একবার ঘুরতেছে না? তাহলে একবার ঘুরলে আমার কি থিটা পথ অতিক্রম করে, থিটা সমান কত লিখতে পারি আমরা? 2π লিখতে পারি। একটু আগে দেখে আসছি, মনে পড়ে? হ্যাঁ, তাহলে এখন বলো দুইবার এই থিটা আমি যদি আরেকটু সুন্দর করে লিখে নেই, তো 2π ইন্টু 1 পথ অতিক্রম করে লেখা যায়। এই যে এক বলতে যে একবার ঘুরছে এই জন্যে, বোঝা গেছে? এবার দুইবার ঘুরলে থিটা ইকুয়াল কি লিখতে পারি? 2π ইন্টু 2 পথ অতিক্রম করে লেখা যায়। এখন যদি বলি n সংখ্যক বার ঘুরে, কতবার? n সংখ্যক বার, মানে কতবার ঘুরছে আমি জানি না, n সংখ্যক, তাহলে আমি থিটা সমান কি লিখবো বলো এবার? 2π n এত পথ অতিক্রম করে। এতটুকু ক্লিয়ার সবার? আমরা এই থিটাটাকে বলতেছি কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্ব। এনটা হচ্ছে ঘূর্ণায়ন সংখ্যা। ঘূর্ণায়ন সংখ্যা কতবার ঘুরতেছে, আর এই পায়ের মান কত? 3.1416। এতটুকু ক্লিয়ার সবার তোমাদের? এতটুকু বুঝতে পারছো? এটার ক্ষেত্রে এই ফিগার আঁকাবা। ওকে, তাহলে আমি বললাম কি এইটার ক্ষেত্রে আমরা কোন ফিগার আঁকাবো? এইটা। তাহলে এতটুকু আমি মিশাই দিলাম। আমাদের কৌণিক সরণ নির্ণয়ের বা কৌণিক দূরত্ব নির্ণয়ের সূত্র কিন্তু এটাই। এখন আমি এতটুকু মিশাই দিলাম। মাইক অফ করো জিকুনাথ। এবার হচ্ছে? ওকে, এখন দেখো
যদি আমি বলি তোমাকে এখানে যে এই যে এইটা আমি যদি এখন আমি এই রাস্তার উপর চিন্তা করতেছি, এতক্ষণ শুধু এটা চিন্তা করতেছিলাম একটু আগে, বাট এখন রাস্তার উপর আমি চালাবো, তো রাস্তায় সরল রৈখিক কতটুকু দূর অতিক্রম করতেছে দেখো তো। এই যদি একবার ঘোরে তাহলে এতটুকু জায়গা দখল করতেছে না রাস্তার এল পরিমাণ। এল সমান কি পরিধি বরাবর জায়গা দখল করতেছে, পরিধি কি 2πr। এতটুকু ক্লিয়ার তোমরা? এতটুকু সবার ক্লিয়ার? আচ্ছা কমার্সের কে ছিলা জানো, ক্লাসে আছো? আচ্ছা তাহলে দেখো আমরা লিখতে পারি, দেখো যে একবার ঘুরলে এই যে এই দূরত্ব অতিক্রম করতেছে, এটা দেখো তো আনুভূমিক দূরত্ব বা রৈখিক দূরত্ব, বা রৈখিক দূরত্ব বলতে পারি আমরা। তাহলে এটা আমরা আনুভূমিক দূরত্ব বা রৈখিক দূরত্ব বলতে পারি। তাহলে একবার ঘুরলে আমার এস ইকুয়াল, আমরা আনুভূমিক দূরত্ব কি এস দ্বারা প্রকাশ করছিলাম, এস ইকুয়াল টু কি 2πr/1 পথ অতিক্রম করে। এতটুকু বুঝছো তোমরা সবাই? হ্যাঁ আলম সাহেব বলো। স্যার কেবল না বললেন যে একবার যদি ঘোরে তাহলে থিটা সমান সমান 2π, কিন্তু থিটা এখানে থিটা ছিল, আমি বলি আচ্ছা থিটা ছিল হচ্ছে কৌণিক দূরত্ব, আর যখন থিটার কথা বলছিলাম তখন কিন্তু শুধু এই চিত্র আঁকাইছিলাম দেখো, এবং লিখে দিয়েছিলাম যে এই চিত্রটা শুধু আঁকাবা। এখান থেকে আমার যাত্রা শুরু করছে, আমি এখান থেকে ঘুরতে আসছি। এই যে মাথার উপর ফ্যান চলে না, ফ্যান কতবার ঘুরতেছে তোমাকে যদি বলে যে এতবার ঘুরতেছে, তুমি তখন এটা ফ্যানটা কৌণিক দূরত্ব, যখন ফ্যানে এখান থেকে ঘোরা শুরু হয়েছে এখানে এসে আমার থামছে, তাহলে এতটুকু আমার কৌণিক দূরত্ব না? তাহলে এতটুকু কৌণিক দূরত্ব, তখন আমরা কৌণিক দূরত্ব নিয়ে করতেছিলাম, এই জন্য আমরা তখন থিটা ইকুয়াল টু 2π লিখছিলাম। বাট এখন আমার এই যে রাস্তায় আমি গাড়ির চাকা ঘুরতেছে আমার, তাহলে আমি এই আনুভূমিকভাবে এই রাস্তার উপরে কতটুকু জায়গা গেছি, ধরো আমি এখান থেকে টায়ার চালানো শুরু করছি, আমি এই জায়গা পর্যন্ত আসছি, তাহলে আমার যেখান থেকে চালানো শুরু করছি এবং যেখানে আছি এর মধ্যবর্তী সরণ কতটুকু করছে, ওটা কি আমার এস ছিল না? তো ওই এসটা এখন নির্ণয় করতেছি, তখন ছিল কৌণিক দূরত্ব, আর এটা হচ্ছে এখন রৈখিক দূরত্ব। বোঝা গেছে? তো এটা যখন একবার ঘুরবে তখন এর পরিধি বরাবর, পরিধির সমান হচ্ছে কি জায়গা দখল করবে। তাহলে এর পরিধি কত আমরা পাইছি এখানে 2πr পাইছি, এটা কেটে যদি আমি এখানে 60 করি তাহলে আমার কি এইটুক পর্যন্ত জায়গা দখল করে না? বুঝতে পারছো? আচ্ছা জিকুনাথ বলো। স্যার ওই কৌণিক দূরত্ব আর রৈখিক দূরত্ব কি একই? না না আলাদা। কৌণিক মানে অ্যাঙ্গেল, আর রৈখিক মানে হচ্ছে তুমি যে সোজা রাস্তায়, সহজ কথা যদি বলি তুমি রাস্তায় হাঁটতেছো, এইটা মনে করো হচ্ছে তোমার রৈখিক দূরত্ব। বোঝা গেছে? আর তোমার পা ধরে তোমার এক বন্ধু তোমার ঘুরাইতেছে এমনি এমনি, ওইটা হচ্ছে তোমার কৌণিক দূরত্ব। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ঘুরাইন না। তো এখন দেখো বলছি যে একবার ঘুরলে আমার রৈখিক দূরত্ব এস ইকুয়াল টু এতটুকু পথ অতিক্রম করে, তাই দুইবার ঘুরলে কত হবে? 2πr/2 পথ অতিক্রম করে। তাহলে এন বার ঘুরলে কত হবে বলো তো? 2πr/n এত পথ অতিক্রম করে। তাহলে এখন দেখো আমি যদি এটা সাজাই লিখি, এস ইকুয়াল টু লিখি দেখো 2πn/r লেখা যায়? এই দেখো এতটুকু সমান আমরা একটু আগে পড়ে আসছি থিটা, তাহলে আমরা এস ইকুয়াল টু লিখতে পারি থিটা ইনটু আর। আমরা এটাকে বলি রৈখিক দূরত্বের সাথে কৌণিক দূরত্বের সম্পর্ক। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো তোমরা সবাই? ক্লিয়ার হয়েছে? জিকুনাথ বুঝছো? ওকে যখন আমাদের রৈখিক দূরত্বের সাথে কৌণিক দূরত্বের সম্পর্ক প্রমাণ করতে পারবো আমরা সূত্র এটা
অ্যাপ্লাই করবো তাই না? হ্যাঁ, এটা প্রমাণ করে দিবা। দাঁড়াও, তোমাদের দেখো, তোমাদের সংক্ষিপ্ত কোশ্চিন আছে একটা, যে প্রমাণ করো যে দৈর্ঘ্য ইকুয়াল ব্যাসার্ধ ইন্টু কৌণিক দূরত্ব। এই যে এই প্রমাণটাই কিন্তু আসছে, বোঝা গেছে? ব্যাসার্ধকে আর কৌণিক দূরত্বকে থিটা, এটাই প্রমাণ করতে বলছে তোমাকে, বোঝা গেছে? ব্যাসার্ধ কৌণিক দূরত্ব, এটা কি আমাদের কৌণিক রৈখিক সরণ বা ব্যাসার্ধ বলতে পারি, ঠিক আছে? আমি বুঝতে পারছি তোমাদেরকে? আচ্ছা, এভাবে করলেই হবে, বই যেভাবে দেওয়া আছে এভাবে তুমি নাও করো, কোনো সমস্যা নাই। শুধু জাস্ট এতটুকু লিখে দিবা, ওখানে একটু বাংলা কথায় লিখছে এরকম, যে মনে করে একটি বস্তু বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে কোনো এক সময় পি অবস্থান থেকে কি অবস্থানে পৌঁছালো, এনাফ। অথবা তুমি এই চিত্র দেওয়ার পরে জাস্ট এতটুকু করে দিবা, বোঝা গেছে? হ্যাঁ জিকু বলো। স্যার সূত্র এটা অ্যাপ্লাই করে একটা ম্যাথ করে দেখেন। সূত্র অ্যাপ্লাই করে তোমাদের এ বই ম্যাথ, তোমাদের এ বই ম্যাথ আছে কিনা আমি জানি না, তবে তোমাদের হচ্ছে ইয়াতেই আছে, অ্যাডমিশনে এ রিলেটেড প্রচুর ম্যাথ আছে। একটা করান এখান থেকে। আরে পাগল, বই না থাকলে কোথায় করাবো? আমি বই দেখতেছি, দাঁড়াও, বইয়ে তো ম্যাথই নাই। আচ্ছা আচ্ছা ওয়েট করো। আচ্ছা আমার কাছে মনে হয় একটা পিডিএফ থাকার কথা আর কি তোমাদের অ্যাডমিশনের, তো পিডিএফটা থাকলে আমি ওইটা করতেছি। ডিএলজেড ফিজিক্স 1। হ্যালো, হ্যাঁ যে কোনো কথা শোনা যায়? আচ্ছা, এই রিলেটেড ম্যাথ হচ্ছে তোমাদের একবারে এই রিলেটেড ম্যাথ নাই, হ্যাঁ। তোমার হচ্ছে এই সূত্র তোমাদেরকে ম্যাথ করার সময় ইউজ করতে হবে, বোঝা গেছে? ওইটা তোমাদের অ্যাডমিশনে আছে, কিন্তু এই প্রমাণটা তোমাদের আসে আর কি। এখন বলতেছে যে কৌণিক বেগ এবং রৈখিক বেগের ভেতরে সম্পর্ক দেখাও। তাহলে রৈখিক বেগ এবং কৌণিক বেগের ভিতরে সম্পর্ক দেখাতে হবে আমাদের। স্যার হ্যাঁ বলো। এর সমান সমান যে আর থিটা পাই করলেন, এটা তো বৃত্তচাপের সূত্র মনে হয় একই, এটাই মনে হয়। এটা আর ওটা সেম, বোঝা গেছে? তুমি দেখো, আমরা যখন, ওরা ধরছে কি, ওরা ধরছে এভাবে, দেখো এখান থেকে নিয়ে এখান থেকে মনে করো গেছে এ পর্যন্ত গেছে, তো এতটুকু জায়গা দেখো, তো এতটুকু জায়গাতে আমার চাপ দিচ্ছিল, এস ধরছে, তাই না? আর আমরা কি, এটা তো এই বৃত্ত দিয়ে চাপ দিচ্ছে না ওই জায়গাটুকুতে। এখন আমরা ধরছি কি, আমরা ধরছি এই রাস্তা, পুরো রাস্তা আমাদের কাছে ফাঁকা আছে। এখন আমি এটা ধরছি এরকম, দেখো এ যতবার ঘুরবে, এই দেখো তো এই রাস্তার উপরে এই বৃত্তটা কি চাপ দিচ্ছে না? একই কথা, বোঝা গেছে? আমার কাছে মনে হয়েছে যে, আমার কাছে মনে হয়েছে যে ওইটা তোমায় করালে তো আমার আরো সহজ, এক লাইনে শেষ না? জি স্যার, ওটা একটু ছোট। হ্যাঁ, কিন্তু আমার তো কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে, আমি তো তোমাকে শুধু এখানকার জন্য পড়াইতেছি না রে ভাই, আমি পড়েছি একবার অ্যাডমিশন পর্যন্ত, বোঝা গেছে? আমি যতটুকু পড়াবো এটা তোমাদের অ্যাডমিশনে যতটুকু লাগবে, সেটা তখন এসে মনে পড়ে না এভাবে তো পড়ছিলাম বিষয়গুলা। স্যার আপনার কথা আমার মনে পড়ছে। হ্যাঁ, তখন মনে করো বকাবকি করলে আর খারাপ পড়ালে গালাগালি করবা, আর ভালো পড়ালে তখন দোয়া করবা। আচ্ছা, এখন দেখো, বলছে যে আমরা হচ্ছে রৈখিক বেগ এবং কৌণিক বেগের সম্পর্ক দেখব।
সম্পর্ক। ঠিক আছে, এখন দেখো এখানে রৈখিক বেগ এবং কৌণিক বেগের ভিতরে সম্পর্ক। তা আমরা রৈখিক বেগ সমান কি জানি দেখো তো, আমরা রৈখিক বেগ সমান জানি ভি ইকুয়াল এস ইকুয়াল ভিটি। এটা আমরা সমবেগের ক্ষেত্রে জানি না, দেখো তো জানি? আমরা লিখতে পারি দেখো তো, আমরা জানি উইনো সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি লিখতে পারি। এখন দেখো এস ইকুয়াল টু আমরা লিখতে পারি কি থিটা ইন্টু আর ইন্টু কি লেখা যায়, এটা লেখা যায়। এটা একটু আগে প্রমাণ পড়ে দিয়ে আসছি, মনে আছে? এস ইকুয়াল টু থিটা ইন্টু আর প্রমাণ পড়ালাম না একটু আগে? এই এসটা কি রৈখিক দূরত্ব না বেগ? মার খাবা। বেগ হচ্ছে ভি, বেগ ভি। হ্যাঁ, এসটা কি তুমি বলো? এস কি এখানে রৈখিক সরণ বা রৈখিক দূরত্ব? এস না রৈখিক সরণ বলতে পারি আমরা, বা রৈখিক দূরত্ব বা সরণ বলতে পারি। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? কৌণিক সরণ ইন্টু ব্যাসার্ধ লিখতে পারি না? তাহলে এখন দেখো এই থিটা সমান কি লেখা যায়? 2 পাই এন ইন্টু আর ইকুয়াল টু ভি ইন্টু টি লেখা যায়। এই থিটা সমান যে কৌণিক দূরত্ব থিটা ইকুয়াল টু 2 পাই এন, এটা প্রমাণ করে দিয়ে আসছি প্রথমেই, মনে পড়ে? এই টি এ পাশে আসলে কি হয়? ভাগ। তাহলে আমি ভি সমান লিখতে পারি না 2 পাই এন বাই টি ইন্টু আর লেখা যায়। ওকে, তাহলে তো শেষ প্রমাণ। এতটুকু সমান লিখতে পারি আমরা কৌণিক বেগ। এতটুকু সমান কি লিখতে পারি? কৌণিক বেগ। কৌণিক বেগ কিভাবে আসছে একটু দেখাই দিতে মত আরো। থিটা কি আমার কি রৈখিক কৌণিক সরণ। কৌণিক সরণ ইকুয়াল টু কি আমরা লিখতে পারি এরকম, দেখো কৌণিক সরণ কৌণিক সরণ ইকুয়াল টু দেখা যায় কৌণিক বেগ ইনটু সময়। বোঝা গেছে? তাহলে কৌণিক বেগ এগুলো লেখা যায় কৌণিক সরণ ডিভাইডেড বাই কি সময়। এতটুকু ক্লিয়ার সবার? আমরা কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করি, তাহলে ওমেগা ইকুয়াল টু লেখা যায় কৌণিক সরণ থিটা বাই টি লেখা যায়। এতটুকু বুঝছো? রে রে সরণ সমান সময় বেগ বাই সময়। মার খাইছো? গতির সমীকরণ পড়ছিলা? হ্যাঁ, মাথার উপর বাঁশে বাড়ি দেওয়া লাগবে তোমার। এই থিটা সমান একটু আগে পড়ে আসছে কি 2 পাই এন বাই টি, এখন লেখা যায় না? তাহলে এতটুকু সমান কি লেখা যায়? ওমেগা লেখা যায়। তাহলে আমরা ভি সমান লিখতে পারি ওমেগা ইন্টু আর। এটা হচ্ছে আমাদের রৈখিক বেগ, এটা কৌণিক বেগ, এটা ব্যাসার্ধ। রৈখিক বেগের সাথে কৌণিক বেগের এটাই সম্পর্ক। ক্লিয়ার এরা? আমি আরো ছোট করে দিচ্ছি, দেখো এটা হচ্ছে ভেঙে করছি, ছোট করে দিলাম। দেখো আমরা এখান থেকে লিখতে পারি ভি ইকুয়াল টু থিটা বাই টি ইন্টু আর লেখা যায়। টি এর পাশে আসলে কি ভাগ হয়ে যাবে না? এবার দেখো ভি সমান লেখা যায়
এই এতটুকু সময় লেখা যায় কি ওমেগা, তাহলে ওমেগা ইন্টু আর। বুঝতে পারছো কয়ভাবে করা যাবে? ওরে রেসপন্স করতেছো না কেউ, কে মন খারাপ? জি ভাই, কে কি হয়েছে? মাথার মধ্যে যাইতাছে ভাই, হ্যাঁ কঠিন মনে হইতাছে ভাই। কঠিন বলতে গত অধ্যায় আগের অধ্যায়গুলো পড়াশোনা করো না বিধায় কঠিন মনে হইতেছে? আমি তো আগেই বলছি আমি গতির সমীকরণ দিয়ে কত কিছু শেষ করবো তুমি নিজেও টের পাওয়া না। আমি গতির সমীকরণে ক্লাস নিছি অনেকগুলো, কিন্তু 2-3টা ক্লাস নিছি আমি। গতির সমীকরণ আমি এক ক্লাসে শেষ করা সম্ভব। কারণ তুমি পড়াশোনা যদি না করো তাহলে গিয়ে দোষ আমার। ক্ষেত্রে তো আমাদের এগুলো প্রমাণ করতে হবে না, তাই না? প্রথমে সূত্রগুলা প্রথমে বলতে হচ্ছে তোমার বৃত্তচাপেরটা করা লাগবে, এটা এটা হচ্ছে করা লাগবে। বোঝা গেছে? আমি এতটুকু করে দিলে তো হবে, আর এতটুকু করলে তো হবে, আর সব আগের সম্পর্কগুলো তো প্রমাণ করতে হবে না, তাই না? আগের সম্পর্ক বলতে বলতে মনে করেন s ইকুয়াল আমরা থিটা ইনটু r বের করছিলাম, এগুলো তো আর এখানে প্রমাণ করতে হবে না। ওগুলো তো অবশ্যই লাগবে। ওখানে তো তোমার হচ্ছে কোশ্চেন, ওই তো একটু আগে বললো একজন যে দৈর্ঘ্য ইকুয়াল টু লেখা আছে, প্রমাণ করো। যে কি লেখা আছে ওই রিয়াদ? এগুলো তো আমাদের জানা আছে, মনে করেন s ইকুয়াল কত, এগুলো তো আমাদের জানা, এগুলো তো সূত্র। তোমাকে যদি প্রমাণ করতে বলে পরীক্ষায়, প্রমাণ করো দৈর্ঘ্য ইকুয়াল টু ব্যাসার্ধ ইন্টু কৌণিক দূরত্ব বা সরণ ইন্টু কৌণিক দূরত্ব, তুমি প্রমাণ করতে পারবা? আচ্ছা আচ্ছা, তখন করতে হবে, ঠিক আছে। তোমাদের যা পড়াইছি এটা বুঝে থাকলে এটা সর্বোচ্চ তোমার হচ্ছে করতে সময় লাগবে 20 মিনিট লাগবে সর্বোচ্চ। আপনার ক্লাসে আমার থেকে আবার 10-12 বার রিভাইজ দিয়ে এটা নোট করে লিখতে হবে, কেন তখন আরো ভালো করে। 10-12 বার রিভাইজ করা লাগবে কেন? এটা আপনার ক্লাসে এটা করে আমার থেকে আরো ম্যাথ প্র্যাকটিস করতে হবে না? আচ্ছা আর কয় মিনিট সময় আছে দেখো তো মিটে? 7 মিনিট। 7 মিনিটে কি প্রমাণ করতে পারবো এটা? আচ্ছা একটা বিষয় দেখো তোমরা এখানে, একটা জিনিস আমি একটু টাচ দিয়ে রাখি তোমাদেরকে, এটা লাগবে না, হ্যাঁ জাস্ট একটু মনে রাখবা। আমরা হচ্ছে সরণ, রৈখিক সরণ সরণ পাইছিলাম কৌণিক সরণ ইন্টু ব্যাসার্ধ। কৌণিক বেগ ভি ইকুয়াল টু, রৈখিক বেগ ভি ইকুয়াল টু পাইছিলাম কি কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ, পাইছিলাম না? তো দেখো যে আমরা যখন রৈখিক সরণ বা রৈখিক বেগ বের করতে যাচ্ছি তখন আমরা রৈখিক সরণ বা রৈখিক বেগের সাথে ব্যাসার্ধ গুণ দিলেই কি আমাদের রৈখিক সরণে চলে আসতেছে। বোঝা গেছে? তো আমার যদি কখনো রৈখিক ত্বরণ কে আমরা রৈখিক ত্বরণ হচ্ছে কি এ, তো আর কৌণিক ত্বরণ হচ্ছে আলফা, আলফার সাথে যদি আমরা আর ব্যাসার্ধ গুণ দিই তাহলে হচ্ছে আমাদের রৈখিক ত্বরণ পেয়ে যাব। বোঝা গেছে? আমি এটার প্রমাণটা তোমার দেখাবো না, কারণ তোমাদের বইয়ে এটা প্রমাণ নাই আর কি, তোমাদের সিলেবাসে এটা নাই, এই জন্য দেখাইতেছি না। বোঝা গেছে? এখন যে জিনিসটা হচ্ছে একটু দেখো তোমরা, এই যে এস, আচ্ছা এর থিটা আমরা বলতেছিলাম না এটার এককটা হবে রেডিয়ান, একক রেডিয়ান। ওমেগা বলতেছিলাম না, ওমেগা কি থিটা বাই সময়, তাহলে ওমেগার একক কি আসে রেডিয়ান পার সেকেন্ড। মনে থাকবে? মনে থাকবে? ওই যে প্রথমে লিখছিলাম থিটা ইকুয়াল টু 2 পাই রেডিয়ান, মনে আছে? এই যে হচ্ছে রেডিয়ান, রেডিয়ানের সাথে তুমি যদি সেন্টিমিটার মিটার ফিট এগুলা গুণ দাও তাহলে রেডিয়ানটা উঠে যায়। বোঝা গেছে? এবং যে একক দ্বারা গুণ দিবা সেই এককটা ওখানে বসে যায়। ক্লিয়ার?
স্যার থিটার মান মানে তো কি বলে ডিগ্রিতে হয় না, ডিগ্রি আকারে? আচ্ছা, তোমাকে যদি কখনো বলে যে ডিগ্রিতে বের করো, তাহলে তুমি ডিগ্রিতে বের করবা, আর যদি না বলে তাহলে থিটা হচ্ছে রেডিয়ানে রেখে দিবা, কোনো সমস্যা নাই। এখন ডিগ্রিতে যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করবো, তাই না? জি স্যার। এই দেখো 180 ডিগ্রি সমান লিখছিলাম কি পাই রেডিয়ান, মনে পড়ে? জি স্যার। জি তাহলে স্যার। তাহলে তুমি যখন থিটা সমান যদি পাও ধরো এরকম যে 10 রেডিয়ান পাইছো, কত রেডিয়ান? 10 রেডিয়ান। তাহলে আমি যাবো এখান থেকে কোথায়? ডিগ্রিতে যাব। তাহলে আমি এটা উল্টায় লিখবো, আমরা জানি কি পাই রেডিয়ান ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তো 1 রেডিয়ান সমান লিখতে পারি আমরা কি 180/পাই, এত ডিগ্রি। অতএব কত? 10 রেডিয়ান। 10 রেডিয়ান ইকুয়াল টু 180 ইন্টু 10 ডিভাইডেড বাই কি পাই। এখান থেকে যে মানটা আসবে সেটা হচ্ছে ডিগ্রিতে আসবে। বোঝা গেছে? জি স্যার। ওকে। তাহলে তোমরা হচ্ছে এতটুকু পড়বা। আর বাকি একটা প্রমাণ আছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ওই প্রমাণটা হচ্ছে আমরা তাহলে নেক্সট ক্লাসে করব। হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ রিয়াদ বলো। আমাদের ক্লাসটা নামাজের সময় একটু বিরতি দেওয়া যায় না? আচ্ছা, নামাজের সময় হচ্ছে কয়টা থেকে কয়টা নামাজ আছে তোমার বলো? 7:45 থেকে জামাত শুরু হয়। মানে সমস্যা হয়ে গেছে কি দেখো, যে আমরা হচ্ছে 10 মিনিট লেটে শুরু করি। হ্যাঁ, ওটা হচ্ছে তোমার 10 মিনিট লেট হয় কি জন্যে? আচ্ছা, তোমাদের হচ্ছে একটা বিষয় আমাকে বলো, যে আজকে ফিজিক্স ক্লাসে আজকে আজকে ফিজিক্স ক্লাসের আগে কি তোমাদের কোনো ক্লাস থাকে? আর কেমিস্ট্রি ক্লাস থাকে। যাদের কেমিস্ট্রি আছে তাদের ফিজিক্স নাই, বুঝছো? হ্যাঁ, যারা সিভিলের থাকে আচ্ছা, তো ওই থাকে। হ্যাঁ, তাহলে ওদের চিন্তা করে লাভ নাই। তোমাদের যদি আজ মানে তোমাদের যদি বৃহস্পতিবারে যদি তোমার হচ্ছে 7টার আগে কোনো ক্লাস না থাকে, তাহলে আমরা হয়তো এই ক্লাসটা আধা ঘন্টা পিছনে নিয়ে যেতে পারি, যে 6:30 থেকে 7:30। আমি এটা নিলে ভালো হয়। এখন এটা করতে হলে তোমাদের যে কাজটা হচ্ছে যে তোমাদের ফিজিক্স কার কার আছে এটা হচ্ছে তোমাদের ভিতরে একটু ডিসকাস করতে হবে। কারণ আমি হচ্ছে সচরাচর এই যে আমি এখন হচ্ছে তোমাদের ক্লাস শেষ করবো, দেন হচ্ছে বের হবো। বোঝা গেছে? আমার আজ তোমাদের হচ্ছে পুরো সপ্তাহে খালি একদিনই হচ্ছে এই সময় আমি ক্লাস নিই, না তো আমার প্রত্যেকটা ক্লাস 8টার পরে, মানে 8:20 থেকে আমার ক্লাস, প্রত্যেকটা ক্লাস। আর মাঝে মাঝে হচ্ছে তোমার সোমবারে মনে হয় একটা ক্লাস পড়ে আর কি, তা ওইটা আমি ম্যাক্সিমাম সময় বন্ধ দিয়ে দিই। বোঝা গেছে? এখন তোমার হচ্ছে আরেকটা জিনিস আমি একটু বলি একটু, যে আমাকে মাঝে মাঝে চাইতে পারে আমরা হচ্ছে কৌণিক বেগ ওমেগা, ওমেগার আমরা হচ্ছে একক পাইছি কি রেডিয়ান পার সেকেন্ড। এর মাত্রা কি হতে পারে? মাত্রা আমরা ওমেগা সমান লিখতে পারি 2πn/t পাইছিলাম, টি কি সেকেন্ড। তাহলে আমাদের এটা হবে 1/t এর একক কি মাত্রা হচ্ছে বড় হাতের টি, সময়ের মাত্রা বড় হাতের টি। তাহলে এটাকে লিখতে পারি আমরা টি ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের মাত্রা। বোঝা গেছে? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আমরা কৌণিক ত্বরণ একে আলফা, কৌণিক ত্বরণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করতেছিলাম। আলফা সমান আমরা ত্বরণ সমান কি পড়ছিলাম? ত্বরণ এ সমান পড়ছিলাম আমরা বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই সময়, এটা পড়ছিলাম। তো এখানেও সেম, এটা ছিল রৈখিক বেগের পরিবর্তন, এটা হচ্ছে কৌণিক বেগের পরিবর্তন। তাই কৌণিক বেগের পরিবর্তনকে আমরা কি বলছিলাম? ওমেগা বলছিলাম, ওমেগা বাই সময় কি টি। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ত্বরণ বা মন্দন বলতেছি আমরা। ত্বরণে আমরা হচ্ছে এই যে ওমেগা, ওমেগাটা কি বেগ, বেগের একক কি পাইছি আমরা রেডিয়ান পার সেকেন্ড, নিচের সময়ের একক কি সেকেন্ড। তাহলে এটার একক কি আছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, মনে থাকবে?
এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি একক। এখন দেখো এটা যদি মাত্রা বলতে চাই আমরা, মাত্রা, তাহলে মাত্রা কি হবে আমাদের? মাত্রা রেডিয়ান তো রেডিয়ান মাত্রা নেই, তাহলে 1/সেকেন্ড, সেকেন্ডের সময়ের মাত্রা কি টি স্কোয়ার। তাহলে এর মাত্রাটা আসবে কি আমাদের সিম্পলিফাই করে লিখলে টি ইনভার্স 2। এটা হচ্ছে তোমাদের কৌণিক ত্বরণের মাত্রা বা মাত্রা সমীকরণ বলি আমরা। তো আচ্ছা ঠিক আছে, তোমাদের মিট মিট থেকে ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে রেকর্ডিংটা দেখে ফেলো, এরপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে বললো, আমি একটা সলিউশন করে দেবো, ঠিক আছে।